পিআর হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে, তো আমি সেই জন্য বলতে চাই। এখন কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার এখতিয়ার নাকি সরকারের নাই, কে যেন লিখে দিল এটা। তো নির্বাচন দেওয়ার এখতিয়ার কার আছে? নির্বাচন দেওয়ার এখতিয়ার কি কোনো একটি রাজনৈতিক দলের আছে? বলে যে কোন আইনে নির্বাচন হবে। এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত। আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। জামাত ইসলামের একজন বড় নেতা এই বক্তব্যটা দিয়েছেন, আমি এটা আমলে নিয়েছি। বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে, কিন্তু পিআর হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই সংবিধানে। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে, তো আমি সেই জন্য বলতে চাই আপনারা কনস্টিটিউশন খুলে দেখেন আর্টিকেল 65 সাব ক্লজ 2, এখানে লেখা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 3 সদস্য সংসদ সদস্য লইয়া সংসদ জাতীয় সংসদ। আইন অনুযায়ী কি? সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য সেই আইন। একটা আইন হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার। এখন আরপিও অনুযায়ী আইন নির্বাচন হবে। যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে বলতেছে আরপিও কিসের উপর ভিত্তিতে হয়েছে? সংবিধানের উপর ভিত্তিতে হয়েছে। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য লইয়া গঠিত হইবে। তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তাদের জন্য তো এটা পড়ে দেখলেই হয়ে যায়, জবাব তো দেওয়ার দরকার হয় না। এখন যদি ওনারা প্রত্যক্ষ ভোটের মানই মনে করে যে মার্কাতে ভোট দিতে হবে এটাই প্রত্যক্ষ, তার বিশ্লেষণ হচ্ছে যে আরপিইউ যেটা হয়েছে এটা বেসড অন দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। বলা হয়েছে নির্বাচনে প্রত্যেক দল বা ইন্ডিভিজুয়াল প্রার্থিতা ঘোষণা করবে, নমিনেশন দেবে, তারা প্রত্যক্ষভাবে কোন দল থেকে পুট করবে বা ইন্ডিভিজুয়াল করবে বলা থাকবে। তারপরে বিধিবিধান অনুসারে তারা নির্বাচন করবে। জনগণ তার নির্বাচিত প্রার্থী হিসেবে তাকে দেখে, তার মার্কা দেখে দল এবং ব্যক্তি বিবেচনা করে ভোট দিবে। এটা জনগণের অধিকার। যদি পিআর এর কথা বলা থাকে তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে গণ অভ্যুত্থান করলাম সেটা কি পিআর এর মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? কিভাবে হবে আমি বলি। পিআর এর মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না। জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসে শুরা। তারা কাকে এমপি নির্বাচিত করবেন জনগণ জানবে না। তাহলে স্বৈরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করলো? পার্টির নেতা। এখানে একজন বক্তা বলেই গিয়েছেন পিআর কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বোঝার দরকার নাই, এমপি হয়ে যাবে। জনগণ কোথায় এখানে? আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই 1970 থেকে যুদ্ধ করছি, যে এক ব্যক্তি এক ভোট, পার হেড এক ভোট, যার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হলো। সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআর এর নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে। জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে মার্কায়। আর যে সমস্ত দেশে পিআর আছে
বিভিন্ন উন্নত দেশেও আছে, সেখানে জনসংখ্যা অনেক কম। কোনো কোনো রাষ্ট্রে জনসংখ্যার বিবেচনাতেও তারা পিআর কনসিডার করেছে, এই সুইডেন টাইপ কিছু কিছু দেশে। সেই সমস্ত জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং, এবং স্থানীয় সরকারের উপরেই বলতে গেলে জনগণের সমস্ত দৈনন্দিন যেগুলো সার্ভিস আছে সব কিছু নির্ভর করে। সেখানে এমপিদের কাছে কখনোই অন্য কোনো বিষয়ে যাইতে হয় না, শুধু পার্লামেন্টে আইন প্রণয়ন করা ছাড়া। আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অবহিত, যে চেয়ারম্যান, উপজেলায় চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান বা মেয়র, এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো এত স্ট্রং করে গড়ে তুলতে পারিনি, কবে পারবো তাও জানি না। তো যেই দেশের আবহাওয়া অনুযায়ী জামা কাপড় পরতে হয়, যে দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী খাদ্য খেতে হয়, যে দেশের সমস্ত সামাজিক স্ট্রাকচার অনুসারে আমাদেরকে চলতে হয়, সেই দেশের সমস্ত কিছু বিবেচনায় তো আইনগুলো প্রণয়ন করতে হয়। আইন হবে লন্ডনের স্ট্যান্ডার্ড, আর মানুষ হলেও আমরা বাংলাদেশের সিটিজেন, তাহলে সেই আইন কি প্রয়োগ করা যাবে? সিঙ্গাপুরে কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট স্মোক করে না, করলেও নির্ধারিত জায়গায় গিয়ে তার অবশিষ্টাংশটা ফেলে, কারণ তার সেই সিভিক সেন্সটা হয়েছে, কারণ সে জানে $50 ফাইন হবে। আমাদের এখানে 1 লক্ষ টাকা ফাইন হলেও সেই আইনটা তো কেউ মানবে না, কারণ সেই সিভিক সেন্সটা তো আসি নাই আমরা। তো সুতরাং এই যে সামাজিক অবস্থার বিবেচনায় ফান্ডামেন্টাল রাইটসের ডিসিশনগুলো দিতে হয়, সেটা আমি আমাদের কনস্টিটিউশনাল লর উপরে যিনি সবচেয়ে বড় বই লিখেছেন অ্যাটর্নি জেনারেল সাবেক মাহমুদুল ইসলামের বই থেকে বলছি, যে আমাদের জুডিশিয়ারি চিন্তা করতে হবে ফার্স্ট প্রিফেসের একদম সেকেন্ড প্যারায়, যে যখন ফান্ডামেন্টাল রাইটসের ইমপ্লিমেন্টেশনের বিষয়ে জাজমেন্ট হবে, তখন যেন আমরা বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটাকে বিবেচনা করে সেই জাজমেন্ট দিই।